কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই পররাষ্ট্রনীতিকে ধারণ করে অন্য দেশের সাথে সমমর্যাদার সম্পর্ক স্থাপন করতে চায় বিএনপি। পাশাপাশি বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছে দলটির উচ্চ মহল। সাবেক একজন রাষ্ট্রদূত বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি মিশনে পেশাদার কর্মকর্তা নিয়োগ দিতে হবে। নির্বাচিত সরকারের কূটনৈতিক চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে সুফিয়ান ফারাবীর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। দেশের প্রায় 2 কোটি তরুণ কর্মহীন, তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করছেন। অন্যদিকে দেশের বাণিজ্য বাড়াতে দরকার বিদেশি বিনিয়োগ, কিন্তু সেই প্রবাহ এখন অনেক কম। দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশি বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামী পররাষ্ট্রনীতিতে বৈদেশিক বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এক্সপোর্ট আর্নিং, এইটা ডাইভার্সিফিকেশন ইজ এসেনশিয়াল। আমরা যে এলডিসিতে উত্তোলন করছি, এখন যদি আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে না পারি, আমরা বিপদে পড়ব। বেশি গুরুত্ব দিতে যাচ্ছি ইকোনমিক পলিসিকে আমরা কীভাবে ফরেন পলিসির মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, এবং আমরা যেটা এমপ্লয়মেন্ট বললাম, এটাকেও আমরা ফরেন পলিসির মধ্যে কীভাবে ইন্টিগ্রেট করতে পারি, সো দ্যাট বোথ ক্যান হ্যাভ গুড প্রায়োরিটি, যেটা অতীতে আসলে অতটা প্রায়োরিটি পায়নি। বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, কোনো দেশের নিরাপত্তার জন্যই হুমকি হবে না বাংলাদেশ, তবে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। বিএনপির রাজনীতি প্রো বাংলাদেশি পলিটিক্স এবং প্রো পিপল পলিটিক্স। আমরা ইট ইজ এ সেন্টার রাইট একটা পলিটিক্যাল পার্টি। আমরা কোনো এক্সট্রিমিজম পছন্দ করি না, আমরা কারোর সাথে দুশ্মনীও আমরা পছন্দ করি না, বাট দেশের স্বার্থটাকে সামনে রেখে, মানুষের স্বার্থটাকে সামনে রেখে আমাদের রাজনীতি। বাংলাদেশের ইমেজ বৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করতে হবে বলে জানালেন সাবেক এই রাষ্ট্রদূত। তারেক রহমান বা অন্য যারা ক্ষমতায় আসতে পারেন বা আসবেন বলে আশা করেন, প্রত্যেকেরই হয়তো একটা হোমওয়ার্ক রয়ে গেছে। প্রমোশন থাকে, বদলি থাকে, পদায়ন থাকে। এই সমস্ত ক্ষেত্রেই যদি পেশাদারিত্বকে মূল্যায়ন দেওয়া হয় এবং পেশাদারিত্বকে সামনে তুলে ধরা হয়, তাহলে আমি মনে করি যে কোনো অবস্থাতেই ফরেন মিনিস্ট্রি বলেন বা অন্য যে কোনো ইনস্টিটিউশন বলেন, সেই সমস্ত ইনস্টিটিউশন থেকে আপনি সর্বোচ্চটা পেতে পারেন। তিনি মনে করেন, যে বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি, তাতে পেশাদারিত্বের বিষয়টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে দেশকে আমরা গড়ে তুলতে পারি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, পরামর্শ কিংবা হুমকি কোনোটি দিতে চায় না পরাশক্তিগুলো। তারা বলছে ঢাকার সঙ্গে নিরাপত্তা নিয়ে কাজ করবে। তাই সবার আগে বাংলাদেশের যে চিন্তা সামনে এসেছে তা বাস্তবায়নের এখনই সুবর্ণ সময়। তারা বলছেন, পেশাদার কূটনীতিক নিয়োগের মাধ্যমে ঢাকার অবস্থান আন্তর্জাতিকভাবে জোরালো করা এখন সময়ের অপেক্ষা। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের ৭৫টি দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ভিসা স্থগিতের খবর প্রকাশ করে ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়া যাচাই বাছাই করছে। এ সময়ে যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি ৬ষ্ঠ দিনের কার্যক্রম চলছে। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় শুনানি। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির এই শুনানি। এর আগে গতকাল পর্যন্ত রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ১০০টি আপিল শুনানি হয়। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া 10টি অপেক্ষমান রাখা হয়েছে। বুধবার পর্যন্ত সব মিলিয়ে ২৭৭ জনের প্রার্থীর আবেদন মঞ্জুর করে কমিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আজকে কতজনের আপিল শুনানি কার্যক্রম চলবে এবং কোনো হেভিওয়েট প্রার্থীর আজকে আসার সম্ভাবনা আছে কিনা যার বাতিল হয়েছে?
সেই বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার? তানিয়া, আজকে 70টির মতো আপিল শুনানি হওয়ার কথা। এই কয়দিন বিগত সময়গুলোতে আমরা দেখেছি 70টির মতো করে হয়েছে আপিল শুনানি, তবে গতকাল 100টি আপিল শুনানি হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি 70টি বৈধতা পেয়েছে। এবং গতকাল থেকে আমরা যেমনটি দেখছি যে যারা স্বতন্ত্র প্রার্থী, এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে স্বতন্ত্র প্রার্থীরা 100% ভোটারের সমর্থনের অভাবে আসলে তারা মনোনয়নের বৈধতা পাচ্ছিলেন না, তবে গতকাল আমরা দেখেছি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু বৈধতা পেয়েছে। এবং শুরু থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা মনোনয়ন ফেরত পেয়েছেন, কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ মনোনয়ন ফিরে পেয়েছেন এবং ঢাকা 2 আসনের আব্দুল হক জামায়াতের প্রার্থী তিনি মনোনয়ন ফিরে পেয়েছেন। এবং আমরা কিন্তু দেখেছি যশোর 4 আসনের বিএনপি প্রার্থী তিনি কিন্তু ঋণ খেলাপির দায়ে নির্বাচন কমিশন তার মনোনয়ন ফেরত দেয়নি এবং এখন পর্যন্ত কিন্তু আমরা নির্বাচন কমিশনে হেভিওয়েট কোনো প্রার্থী দেখিনি। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং এবার কিন্তু রিটার্নিং কর্মকর্তার মোট 723 জনের মনোনয়ন বাতিল করেছিল এবং এর বিপরীতে আবেদন পড়েছিল 645টি এবং এই আপিল শুনানি চলছে। এবং এখানে কিন্তু আমরা দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদেরও দেখছি এবং প্রথম দিন থেকে আমরা দেখেছি জাতীয় পার্টির যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু আসছে এবং জাতীয় পার্টি কিন্তু 30টির মধ্যে 25টি মনোনয়ন বৈধতা পেয়েছে, অর্থাৎ বলা যায় তারা সংখ্যাগরিষ্ঠভাবে বৈধতা পেয়েছে এবং যে 5টি তারা পাননি তারা বলেছিলেন যে উচ্চ আদালতে যাবেন। এবং এরপর কিন্তু আমরা দেখেছিলাম যে জাতীয় পার্টির এই মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে কিন্তু যে জুলাই ঐক্য নামে একটি সংগঠন এসে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছিল তাদের যাতে মনোনয়ন দেওয়া না হয়, কিন্তু আমরা সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ধরনের বক্তব্য পাইনি। এবং আরেকটি বিষয়, গতকাল কিন্তু মামুনুল হক যে ঢাকা 13 আসনের খেলাফতে মজলিসের প্রার্থী তিনি গত পরশুদিন নির্বাচন কমিশনের সামনেই তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, সে বিষয়ে কিন্তু ঢাকার যে রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী তাকে শোকজ করেছে এবং 17 তারিখে তাকে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর কথা বলা হয়েছে। এখন এই মনোনয়ন যে আপিল শুনানি সেই কার্যক্রম চলছে তানিয়া, এবং পরবর্তী সংবাদ সংযোগে হয়তো আমরা আরো নতুন তথ্য দিতে পারবো। ফিরবো তখন ফারজানা আপনার কাছে আবারও। ধন্যবাদ এখনকার মতো। দর্শক সকমনি ফারজানা আক্তার ছিলেন নির্বাচন কমিশন থেকে। নির্বাচনের হলফনামা বলছে রাজনীতিতে স্বামী সক্রিয় হলেও সম্পত্তির পাহাড় স্ত্রীর নামে। তাদের নামে রয়েছে বিশালবহুল অ্যাপার্টমেন্ট, গয়না ও অঢেল নগদ টাকা। স্ত্রীরা এই সম্পদের মালিক হলেন কি করে, যার সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি অনেক প্রার্থীর হলফনামায়। সত্যি কি এই নারীরা সম্পদের আসল মালিক? বিশ্লেষকরা বলছেন অবৈধ সম্পদ টাকা আর ক্রয়ের ফাঁকি দিতে স্ত্রীকে ব্যবহার করা হচ্ছে। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। নির্বাচনে প্রার্থী আর স্ত্রী সম্পদের ফারাক বিশাল। নিজের ব্যাংকে 1000 টাকা অথচ স্ত্রীর আছে 187 ভরি স্বর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের তথ্য তাই বলছে। জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার তাহিরের চেয়ে স্ত্রী ডাক্তার হাবিবার 5 গুণ বেশি সম্পদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সম্পদের মূল্য 1,52,78,883 টাকা। হলফনামায় স্ত্রী রাহাতারা বেগমের সম্পদের পরিমাণ প্রায় 2,44,00,000 টাকা দেখানো হয়েছে। জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ 2.5 গুণেরও বেশি। নুরুল হক নূরের চেয়ে স্ত্রীর কৃষিজমির পরিমাণ বেশি। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির স্ত্রীর সম্পদ 3 গুণ বেশি। সুনামগঞ্জ 2 আসনে জামাতে ইসলামীর প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের স্ত্রীর আয় দ্বিগুণ। স্ত্রীর নগদ টাকা 29 গুণ বেশি নারায়ণগঞ্জ 2 বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের চেয়ে। রাজনীতি আর মনোনয়নে নারীরা পিছিয়ে। প্রশ্ন, এই সম্পদ কি সত্যি নারী ভোগ করেন বা তিনি কি মালিক? স্বামী তার অবৈধ সম্পদ লুকাতে নারীকে ব্যবহার করছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। এটা রীতি হয়ে গেছে যে স্ত্রীর নামে সবকিছু করা। স্ত্রী যদিও মালিকানার ক্ষেত্রে শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঘরেও নেই, সমাজেও নেই, রাষ্ট্রেও নেই। গৃহে থাকেন, ঘরে কাজ করেন, এ ধরনের নারীদের অনেক সম্পত্তি থাকে, বিশেষ করে সোনার গয়না। কারণ হচ্ছে এটা একটা সেফ হেভেন আপনার সম্পদ লুকানোর জন্য। প্রথমত আপনি স্ত্রীর নামে রাখছেন, কিন্তু অধিকারটা স্ত্রীর থাকে না অধিকাংশ ক্ষেত্রে। সুতরাং পুরুষদের জন্য এটা একটা টাকা লুকানোর একটা বড় জায়গা। সম্পদের এই বিশাল ফারাকে লুকিয়ে আছে অনেক উত্তর। তাই নির্বাচনী হলফনামা ধরে দুদক কেন প্রশ্ন তোলে না বলছিলেন জেসমিন টুলি। মানে বিপদে পড়লে ওই নারীটাই পরে দেখা যায়। তা এই সব কিছু মিলে যে আর্থিক একটা বিশৃঙ্খলা, আসলে আমি এটাকে বিশৃঙ্খলাই বলবো, এই বিশৃঙ্খলাটা দেখার জন্য যে সংস্থাগুলো আছে তাদের এগিয়ে আসা দরকার। হলফনামার এই তথ্য কখনোই স্বচ্ছতার সাথে দেয়া হয় না বলে মন্তব্য টিআইবি। পুরুষের দুর্নীতির নেতিবাচক প্রভাবটা নারীর উপরে
পরে অবৈধ সম্পদ আছে বিধায় কিন্তু সম্পদটাকে শেয়ার করতে করা হচ্ছে, কর ফাঁকি হচ্ছে এবং একই সাথে অবৈধ সম্পদকে আপনার কি বলে যে বৈধতার একটা উপায় হিসেবে এটাকে ব্যবহার করা হয়। সব নির্বাচনেই হলফনামায় উল্লেখিত প্রার্থীর তথ্য নিয়ে বিতর্ক ওঠে, প্রশ্ন তৈরি হয় জনমনে। মানুষ ভাবে প্রার্থীরা যা বলছেন, গোপন করছেন তার চেয়ে অনেক বেশি। শানা শারমিন, ৭১, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে গুরুত্ব পাচ্ছে নারীদের ভোটাধিকার, নিরাপত্তা ও রাজনীতিতে অংশগ্রহণের প্রশ্ন। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের ভাবনায় উঠে এসেছে ভোটের মাঠে নারীদের সামাজিক, পারিবারিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের কথা। সুষ্ঠু, সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথাও জানান তারা। জহুরুল ইসলামের ক্যামেরায় নারীদের সেই ভাবনার কথা জানাচ্ছেন মাহফুজ শুভ্র। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে চট্টগ্রামের শিক্ষাঙ্গনেও বাড়ছে আগ্রহ ও আলোচনা। বিশেষ করে নতুন ভোটার নারীদের ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণ নিয়ে রয়েছে বাড়তি কৌতূহল। সেখানকার ভোটাররা বলছেন, নারীরা সংখ্যায় এগিয়ে থাকলেও পিছিয়ে আছেন প্রতিনিধিত্বে। এছাড়া স্বাধীনভাবে ভোট দেয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব রাখার ক্ষেত্রে এখনও নানা বাধার মুখে পড়তে হয় তাদের। এছাড়া ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, নিরাপত্তাজনিত শঙ্কাসহ পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে ভোটের মাঠে নারীদের অংশগ্রহণ কম বলে মনে করছেন নারী শিক্ষার্থীরা। বিশৃঙ্খলার কারণে নারীরা ভোট মা বাবা যেতে দেয় না, যার কারণে অনেক নারী ভোট দিতে পারে না। ওখানে যদি মারামারি শুরু হয়, আমাকে কে সিকিউরিটি দিবে? সরকার কি আমাকে সেই সিকিউরিটিটা দিবে? ওই সিকিউরিটির কথা ভেবেই আসলে আই থিঙ্ক যে নারীরা সেভাবে ভোট কেন্দ্রে যায় না। আমরা ভোট দিব, এখানে কেউ কাউকে ফোর্স করবে না, হ্যাঁ, কেউ কাউকে বলবে না যে তুমি এটা করো ওইটা করো, এটা আমাদের ইচ্ছা। তারা আরও জানান, স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের সার্বিক উন্নয়নের জন্য খুব দরকার। অনেকে ভোট দিতে গেছে কিন্তু দিতে পারেনি, কিন্তু এখন যে নির্বাচনটা, এটা নিয়ে আমাদের সকলের জুলাইয়ের পরে সকলেরই খুব আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা চাচ্ছি যে একটা নিরাপদভাবে ভোট দিতে যেতে পারি, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে যেতে পারি। যারা নতুন ভোটার হয়েছে তারা যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে, সুষ্ঠুভাবে যেন ভোটটা হয়। সহিংসতা এড়ানো গেলে নারীদের ভোট কেন্দ্রে অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন তারা। তাই নারীদের দমিয়ে না রেখে সাহস জোগানোর পাশাপাশি প্রত্যেকের কণ্ঠস্বরকে সম্মান করার আহ্বান জানান নারী শিক্ষার্থীরা। পরিবেশ আমায় দিতে হবে, রাস্তাঘাটে নিরাপত্তা আমায় দিতে হবে। একজন নারী হিসেবে যে দমিয়ে রাখা, সে দমটা আমরা চাই না, আমাদের সাহস দেওয়া হোক। আমরা চাই যে সরকারি আসুক আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক, দেশটা যেন রাজনীতি সুন্দরভাবে পরিচালিত হোক এবং বিভিন্ন দুর্নীতি থেকে দেশটা রক্ষা থাকুক, এটাই আমরা আশা করব। নারী নেতৃত্ব যেন বাড়ে, যেহেতু জনসংখ্যা তো নারী অনেক বেশি, নারী পুরুষ প্রায় জনসংখ্যার দিক দিয়ে দেখতে গেলে দুইটাই সমান। তাহলে সেই দিক থেকে নারী ভোটাররা কেন কম, ওই দিকটা আমাদের ফাইন্ড আউট করে ওই দিকটা যেন বাড়ে, ওই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এদিকে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে নারীদের প্রতিনিধিত্বের জায়গায় অনীহা তৈরি করে বলে মনে করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকরা। প্রথমত আমাদের আশেপাশের মানুষ সেটা ভালোভাবে নেয় না যে নারীরা কেন এইভাবে সামনে এসে দাঁড়াবে। সেকেন্ড হচ্ছে আমাদের অর্থনৈতিক একটা সীমাবদ্ধতা আছে, যেটা হয়তো পুরুষদের ক্ষেত্রে ওনারা এগিয়ে আসতে পারে বা ওই ধরনের জনপ্রিয়তা লাভ করতে পারে। তো অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আমরা আসলে ওভাবে এগিয়ে আসি না। সংরক্ষিত আসনের পদ্ধতিটা যদি ব্রড বেস হয়, যাকে বলা হয় যে ব্যাপকতাভাবে যদি প্রতিদ্বন্দ্বিতাটা হয়, তাহলে নারী পুরুষের যে লিঙ্গভিত্তিক বৈষম্য আছে তাও দূর করা সম্ভব হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারলে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও বাড়বে বললেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব নারী। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্য অনুযায়ী ঢাকা ২৭১ স্কোর। তবে নগরীর কিছু এলাকায় বায়ুর মান এর প্রায় দ্বিগুণ, কোথাও তা ৪০০ ছাড়িয়ে গেছে। বায়ু দূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, আর ৩০০ হয়ে গেলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।
এদিকে একই সময়ে 218 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর। এছাড়া 203 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, 198 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, আর পঞ্চম অবস্থানে থাকা কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্কোর 193। এমন বায়ুমান শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। নগরবাসীকে এই সময় বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজবাড়ী সদরের বরার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির এক কুমিরের। এলাকার মানুষজন জানান, কখনো কুমিরের মাথা, কখনো পুরো শরীর দেখছেন তারা। এতে ভয় ও আতঙ্কে নদীতে গোসল, মাছ ধরা সহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন। এদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সচেতনতামূলক মাইকিং সহ নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। মেহেদী হাসানের তথ্যছবিতে বিস্তারিত। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া থেকে পাংশা উপজেলার সেনগ্রাম পর্যন্ত 57 কিলোমিটার পদ্মার নদীপথ। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় নদীর বিভিন্ন পয়েন্টে জেগেছে চর। কিছু কিছু এলাকায় তৈরি হয়েছে শাখা নদী। তেমনি পদ্মার একটি শাখা নদীর অংশ বয়ে গেছে বরাট ইউনিয়নের পাশ দিয়ে। মঙ্গলবার দুপুরে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মার কিনারে ভেসে ওঠে বিশাল আকৃতির একটি কুমির। এরপর বিকেলে আরও দুবার কুমিরের দেখা মেলে। এ সময় কুমিরের কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এলাকার লোকজন। এরপরই বিষয়টি জানাজানি হয়। 1:45 মিনিটে এই জায়গায় একটা কুমির দেখা গেছে। কুমিরটা ছবিতে আমরা ফেসবুকে ছাড়ছি। আমরা যখন ছবি তুলতে গেছি না, তখন ডুব দিল আর উঠলো না। এলাকার মানুষ জানান, কুমির দেখার পর থেকেই আতঙ্কে আছেন তারা। নদীতে নামা, মাছ ধরা সহ নানান কাজ বন্ধ রেখেছেন। বুদার বাজার থেকে আর কোনা উড়াকান্দা বাজার পর্যন্ত এখানে কি ভয়ঙ্কর আতঙ্কের ভিতরে আছে। দেখার লোক বেশি বাড়িতে ভাইয়া লাইলো এসে জানে হারা দিন বসে নছি, এখন মাছ মেরে খাবো কেউ করে আর ই করবো কেউ করে। আজকে তো পানি বালতি করে উঠেছি, বালতি করে হয়তো নিচে কাছে নামিনি। আমাদের স্কুলের জন্য, বাচ্চাদের জন্য এটা খুবই আতঙ্কের বিষয়। কুমির দেখাতেছে, আপনারা ক্ষতিগ্রস্ত, আপনারাই দায়ী। বিষয়টি জানার পর ওই এলাকায় সতর্ক অবস্থানে আছেন বন বিভাগের কর্মকর্তারা। নদীপাড়ের মানুষকে সতর্ক করতে মাইকিং সহ টহল জোরদার করা হয়েছে। আমরা অলরেডি মাইকিং করেছি, এখানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছি এবং আমরা এখানে আমাদের বন বিভাগের লোক অলরেডি আছে। তারা কুমিরের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং মানুষকে সতর্ক করছে। এর আগে কখনো পদ্মা নদীতে কুমির দেখেনি এলাকার মানুষ, তাই তারা এবার বেশ আতঙ্কেই আছেন। দ্রুত কুমিরটিকে উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করার দাবি জানিয়েছেন সবাই। শাকিলা শম্পা, ৭১। নাটোর জেলায় গত 20 বছরে গড়ে উঠেছে 115টি ইটভাটা। এর মধ্যে 84টি অবৈধ। বেশিরভাগের নেই কোনো পরিবেশ ছাড়পত্র। নিয়ম ভেঙে আবাসিক এলাকা, ফসলি জমি ও রেল লাইনের পাশেও গড়ে উঠেছে ইটভাটা। এসব ভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। এতে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল। কিন্তু প্রভাবশালী মালিকদের কাছে অসহায় কৃষক সহ ক্ষতিগ্রস্তরা। উর্বল আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নাসিম আলী। নাটোরের বিভিন্ন এলাকায় অবাধে গড়ে উঠেছে ইটভাটা। বেশিরভাগ ভাটায় অবাধে কাঠ পোড়াতে দেখা যায়। কৃষক ও এলাকাবাসী জানান, ভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতিসহ পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু এসব ভাটার প্রভাবশালী মালিকদের কাছে অসহায় তারা। চারপাশ দিয়ে ফসল জমি, বাড়ি, তার মাঝখানে ভাটাটা আর কি বসানো হয়েছে। কৃষি আবাদ সবসময় এখানে হয়েই থাকে। আমের বাগান, লিচু বাগান বা পেয়ারা বাগান এখন বর্তমান খুব হচ্ছে। এর মধ্যে তো ভাটাটা করার কারণে আমাদের অনেক ক্ষতি। ভাটার যে ধোঁয়ার জন্যে ওই আমের গাছের আম থাকে না, কলা গাছে কলার পাতা মরে যায়। প্রশাসনের যোগসাযোগ না থাকে তাহলে এভাবে এই ভাটাগুলা তারা অবৈধভাবে কাগজপত্র ছাড়া কাঠ ব্যবহার করে কিভাবে তারা ভাটাগুলা চালাচ্ছে। অভিযোগ আছে, বেশিরভাগ ইটভাটা বিএসটিআই এর নির্ধারিত মাপের চেয়ে ছোট আকারের ইট বানাচ্ছে, যা বেশি দামে কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এটার মাপ পেলাম 9.5 ইঞ্চি, আর আপনার এতে পেলাম 3 ইঞ্চি, আর দিয়ে পেলাম 5.5। যখন এই ভাটা খুললে তখন দেখেছি আমরা 10 ইঞ্চি পাইছি, এখন একটু কম আছে 9.5 ইঞ্চি। নিজেদের অন্যায় কাজ ঢাকতে নানা অজুহাত দেন ভাটা মালিকরা। বলছেন, ভাটা বসানোর পর এসব এলাকায় বসতি হয়েছে। এখানে ঘাসি জন্মায় ফাল্গুন চৈত মাসে মারা যায়, সেখানে কিভাবে 3 ফসল চলে। সেক্ষেত্রে আমাদের কৃষি অফিসার আসে, আমাদের 1 ফসলি বলে গণ্য করেছে। 1 ফসলি হলে আমরা সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবো। আমাদের এই আগুনের কারণে
ধোঁয়ার কারণে কোনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ। আমরা সেইভাবে প্রোডাকশন দিয়ে করি। আমরা লাইসেন্স করার জন্য সরকারের কাছ থেকে এগোচ্ছি, কিন্তু মানে এখন পর্যন্ত ওভাবে আমরা সাড়া পাইনি। ওই দেখেন আরেক বাড়ি করছে, ওই দেখেন আরেক বাড়ি করছে, সব নতুন বাড়ি করছে মানুষ, এখানে সুবিধা পাচ্ছে তাই আসে নতুন করে মানুষ বাড়ি করে। এদিকে প্রশাসনের কর্তারা বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ছাড় দেয়া নয় নীতিতে অভিযান চালানো হচ্ছে। এখানে যারাই আইনের বিরুদ্ধে কাজ করবে আমরা ব্যবস্থা নিব। মোবাইল কোর্ট হয়েছে, সামনেও হবে। গুরুদাসপুর এবং লালপুরে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে এবং ইটভাটা গুড়িয়েও দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনে কিভাবে এসব অবৈধ ইটভাটা চলছে এ নিয়ে প্রশ্ন আছে এলাকাবাসীর মধ্যে। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। গাজীপুরের কালীগঞ্জে বছরের শুরুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২৫০ বছরের প্রাচীন মাছের মেলা। এলাকাবাসীর কাছে যা বেশি পরিচিত জামাই মেলা নামে। শীতের আমেজ আর উৎসবের রঙে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। আর মেলায় ঢল নামে হাজারো মানুষের। ইকবাল আহমেদ সরকারের তথ্যছবিতে বিস্তারিত। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে গাজীপুরের কালীগঞ্জের বিনিরাল গ্রামে অনুষ্ঠিত মাছের মেলা, যেখানে প্রধান আকর্ষণ ছিল বিশাল আকৃতির সব দেশি মাছ। দেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় ট্রাক ও অন্যান্য যানবাহনে করে মাছ নিয়ে মেলায় আসেন বিক্রেতারা। আর স্টলগুলোতে সাজানো হয় বোয়াল, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, সিলভার কার্প সহ নানা জাতের বড় বড় মাছ। আর এসব মাছ কিনতে মেলায় ভিড় করেন জামাইরা। পরে সেই মাছ নিয়েই চলে যান শ্বশুর বাড়ি। এই মাছটা জামালপুর ঐতিহ্যবাহী মাছ মেলা থেকে শ্বশুর শাশুড়ির জন্য কিনলাম। মাছটা 20 কেজি ওজন, ২১,০০০ প্লাস দাম। আমরা আসছি মুন্সিগঞ্জ থেকে এই মেলা দেখার জন্য। তো বড় বড় মাছই আমরা দেখলাম। আমরা 22 কেজি মাছ কিনছি শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য। অনেক বড় একটা মাছ কিনছি, বল মাছ, 14 কেজি ওজন, প্রায় আপনার 1800 টাকা কেজি। অন্য সময়ের চেয়ে এবছর মেলায় মাছের দাম কিছুটা বেশি ছিল জানান বিক্রেতারা। তবে ক্রেতার অভাব হয়নি। কোন জামাই সবচেয়ে বড় মাছ কিনলেন সেটিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। মেলা এটা ঈদের মতো আনন্দ মনে হয়। আমরা মাছ কিনে আনি, খুশি মনে বিক্রি করি। যারা কাস্টমার তারা খুশির মনে বিক্রি করে, আত্মীয় বাড়িতে নেওয়া যায়। সিরাজগঞ্জ যমুনা থেকে আনছি, ঠিক আছে। এখন দেশি মাছের দামটা একটু বেশি, বার্মিজ মাছটার দাম কম। আয়োজকরা জানান, আশপাশের গ্রাম ছাড়াও দূর থেকে জামাইরা মেলায় আসেন মাছ কিনতে। তাই ক্রেতা বিক্রেতার জন্য মেলায় নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন, এই ব্যবসায়ীর জন্য স্বাচ্ছন্দ্যে ব্যবসা করে যেতে পারে এবং তারা কোনো দ্বিধাবোধ না করে তাদের খরচ না নেওয়া হয়, এই জন্য আমরা ব্যবস্থা করেছি। দীর্ঘদিনের এই লোকজ ঐতিহ্য শুধু বাণিজ্য নয়, সম্পর্কের বন্ধন আর গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখার এক অনন্য উৎসব। এই মেলা যেন আজও প্রমাণ করে মাছের সঙ্গে মিশে আছে ভালোবাসা আর পারিবারিক টান। মনিরা কাজুরি, ৭১। শুক্রবার দিবাগত রাতে পালিত হবে মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ রজনী, পবিত্র শবে মেরাজ। এ রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করবেন। অনেকে এ রাতে সেহরি খেয়ে পরের দিন নফল রোজাও রাখেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এ রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান ভ্রমণ করেন, একাধিক নবীর সাথে সাক্ষাৎ করেন, জাহান্নাম ও জান্নাত দর্শন করেন। সর্বশেষে সপ্তম আসমানে সিরাতুল মুনতাহার কাছে আল্লাহর সাথে দিদার লাভ করেন মহানবী। শবে মেরাজের সফর থেকেই উম্মতে মুহাম্মাদির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আকারে প্রদান করেন খোদা তাআলা। এই রাতে ইবাদতের পাশাপাশি দরিদ্রদের দান খয়রাত করার প্রতি বিশেষ গুরুত্ব দেন ইসলামী চিন্তাবিদরা। এ রাতে প্রিয়জনদের কবরে দোয়া করতে যান মুসলিমরা। ফেব্রুয়ারি নির্বাচনে প্রযুক্তি নির্ভর সরকার দেখতে চায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, যারাই ক্ষমতায় যাক না কেন, দেশকে ভালোবাসতে হবে। এ সময় দুর্নীতিকে না বলারও আহ্বান জানান তারা। কুয়ালালামপুর থেকে আলোচনা আছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার পেতে শুরু করেছে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধিত ৮৫,০০০ মালয়েশিয়া প্রবাসী। তবে নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি নতুন সরকারের কাছে প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণের কাজ করার প্রত্যাশা তাদের। প্রবাসে থাকার কারণে বাংলাদেশের অনেক অধিকার থেকে বঞ্চিত হই, তো এই যে বড় একটা অধিকার, ভোটার অধিকার, সেটা এবার পাচ্ছি, এর জন্য অনেক হ্যাপি। যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের, তাহলে ডেফিনেটলি আইটিতে
ভালো করতে হবে। এ সময় নারীর অধিকার রক্ষায় পরবর্তী সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে বলে প্রত্যাশা এই কর্মজীবী প্রবাসীর। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। তো আমরা চাই যে নতুন যেই সরকার আসুক, যে নারীদের যে যত ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হোক। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেটা আসতেছে, আমরা অবশ্যই চাই প্রবাসী হিসাবে যে আমাদের একটা ভালো একটা প্রতিনিধি আমরা যেন পাই, যারা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারে। অবশ্যই দুর্নীতিমুক্ত আমরা একটা দেশ চাই। যারা প্রবাসীদের সবসময় আকাঙ্ক্ষা, যারা আমরা প্রবাসে থাকি তাদের সবসময় আকাঙ্ক্ষা থাকে যে আমরা ভালো একটা দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট আমরা যেন পাই। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।